বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশের অর্থনীতির হালচাল নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসাচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের প্রেসিডেন্ট, পিএপি প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এর বাইরেও তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন একসময়। আমার ডানে রয়েছেন মিস্টার মামুন রশিদ। মামুন রশিদ একজন ব্যাংকার হিসেবে সুপরিচিত, অর্থনীতির বিশ্লেষক, লেখক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আব্দুল হাই সরকার, আপনার কাছ থেকে বুঝতে চাই যে দেশের অর্থনীতির গতি প্রকৃতি কী, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অন্তর্বর্তীকালীন অর্থনীতি কেমন চলছে? অনেক ধন্যবাদ। আসলে যে প্রশ্নটা করলেন এটা তো একটা জেনারেল প্রশ্ন আর কি, সব ইট কাভার্স এভরিথিং। তো অর্থনৈতিক অবস্থা তো আপনার যখন এটা মোটামুটি একটা ভঙ্গুর অবস্থা পড়ে গেছিলো মোটামুটি, এখন কিন্তু আস্তে আস্তে এটা স্যালভেজ করা আস্তে আস্তে উপর দিকে মানে ইস গেটিং ফ্রি না। তারপরেও আমরা এই কিছু কিছু মানে আপনার আনওয়ান্টেড এই সমস্ত ডিমান্ডস অ্যান্ড এই আপনার এজিটেশন ডেমনস্ট্রেশন এটা লেগেই আছে। মানে একটা গভর্নমেন্ট ফিক্স সামথিং রাইট, আবার সেকেন্ডটা একটা দাঁড়া যায় আবার। কাজে কেয়ারটা গভর্নমেন্ট খুব শান্তিতে নেই, খুব একটা মনে করি তারা একটা অ্যাড্রেস করলে পরে এই সমস্যা হচ্ছে। আর কেয়ারটা গভর্নমেন্ট আপনার সিলেকশন প্রসেসটা একটু ভালো হলে ভালো হতো, তাহলে ইকোনমি কুড হ্যাভ বিন এটাকে আরও তাড়াতাড়ি রিকভার করতে পারতো। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক হীনতা দেখা যায় ইয়েতে আপনার কী বলে ওটাকে এই কেয়ারটেকার যেমন তো পলিসি প্রোগ্রাম অনেক কিছুতেই। তো সেটা আবার দু একটা জায়গায় ভালো যেমন গভর্নর বাংলাদেশ ব্যাংকের ইজ রাইট চয়েস অলসো, অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অলসো রাইট চয়েস। কাজে অনেক জায়গায় ইম্পর্টেন্ট লোকজন ভালো লোকজন আছে, হয়তো তিনি মাহমুদ প্ল্যানিংয়ে আছে ভালো। তো সব দিকেই মোটামুটি এর দিকে। কিন্তু এখন আমরা যে পলিটিক্যাল ফোর্স যেটা আছে এটাকে টু মাচ ডিভাইডেড। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্সিমাম লোক বাইরে থেকে আসছে, তারা অনেক সময় ধরেন দে হ্যাভ বিন ডিভাইড অফ কানেকশনস উইথ দি লোকাল আর কি সিস্টেম। হয়তো আমেরিকাতে ধরেন 50 বছর 60 বছর আছে, 30 বছর আছে, তারা এখানে এসে এখন দে আর গিভিং their expertise to recover the and salvage the economy, and that's also political problem, social প্রবলেমগুলো। তো এইগুলো আপনি আমাদের কিছু লোকাল যে এক্সপার্ট যেগুলো আছে, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদেরকে ইউজ করলে ভালো হইতো আর কি, যেহেতু এরা অনেক কনভার্সেন্ট আমাদের সমস্যা যে কন্টেম্পোরারি প্রবলেমগুলো কিন্তু এরা অনেক ভালো জানে। আর যারা দেশের বাইরে অনেক দিন ছিল তারা এসে হঠাৎ করে এসে এই আমাদের যে পরিবেশ এখানে বা যে প্রিভেলিং কন্ডিশনস ওটাকে জানতে শুনতে সময় চলে যাচ্ছে, যার জন্য দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকভাবেই। আবার মেনি অফ দি এক্সপার্ট চয়েস অলসো এখন দে আর ডেলিভারিং বেটার নাও, বাট স্টিল আমরা অনেক আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের ভিতরে এই সিলেকশন প্রসেসটা একটু ভালো হতে পারতো, তাহলে ইকোনমি অনেক রিকভার করতো, কিন্তু আমি মনে করি আর কি। এখন যে অবস্থায় আছে ঠিক বুঝতে পারতেছি না কী হবে না হবে। আর এখানে এই পার্টিকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বেশি। এখানে তো আপনার জনসাধারণ কোন পার্টিতে জনসাধারণ কত না সেটা তো একটা ব্যাপার। আমি XYZ একটা পার্টি করে ফেললাম, আমার পিছনে কত লোক আছে না আছে, ওই XYZ পার্টি যদি আমি কনসিডারেশনে নেই তাহলে তো কাজে আপনি এগোতে পারবেন না। হাউ মেনি পিপল আর বিহাইন্ড দেম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট অলসো। এই সব জিনিসগুলো সাইকেল পাশাইবার দরকার। এখন আমি একটা ওপিনিয়ন দিলাম পার্টি বিগ পার্টি, আমার ওপিনিয়ন আর পার্টি হয়তো ছোটোখাটো একটা পার্টি, তার সঙ্গে আমাকে কী করতে হয়, কম্পিটিশন করতে হয়, হ্যাভিং সাপোর্ট অফ দি মেজরিটি পিপল অফ দি কান্ট্রি। এখানে আমার তো রাইটার বেশি থাকবে, আমি যেটা বলবো সেটাই ধরা উচিত, সেটাই অ্যাচিভ করা উচিত। এগুলো একটু দেখলে বা একটি মতো যদি আপনার প্রপারলি প্ল্যান করে যদি করা হয় তাহলে ইকোনমিটাকে আর একটু ট্র্যাকে আনা সম্ভব আর কি আমি মনে করি। তারপরেও আমি দেখি ব্যাঙ্কিং সেক্টরে যেমন রাইট চয়েস অফ দি গভর্নর, উনি এসে অনেক কিছু ইমপ্রুভ করার চেষ্টা করছেন এবং অনেকগুলো সাকসেসফুল হয়ে গেছে অনেক। কিন্তু রিসেন্টলি আর কিছু জিনিস লক্ষণীয় যে আপনার ইকোনমিক চেঞ্জেসগুলোকে কিন্তু আপনি ইউ ক্যানট ডু ইট বাই রেভলিউশন, ইট হ্যাজ টু বি চেঞ্জিং শুড বি টেকেন প্লেস ইন ইভলিউশনারি প্রসেস। আস্তে আস্তে অর্থনীতি আইনগুলো তো আপনি রাতারাতি করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন না, করতে গেলে এবারে অর্থনীতি বাধাগ্রস্ত হবে আর কি। সেই জন্যে আমরা সব কিছু যাই করি না কেন আমাদের একটা কন্টেন্ট করা উচিত মানে সাস্টেনেবল ম্যানার, যে কাজটা করলে এবার আমি এটাকে ঠিকমতো কন্টিনিউ করতে পারবো কি না, সেই বিষয়ের মধ্যে একটা উইকনেস দেখা যায় মনে হয় মাঝে মাঝে আমরা খেয়াল করতেছি আর কি। তো যেহেতু আমরাও ধরেন মোটামুটি ধরেন
আমরা তো মানে আমরা থাকি তো এক্সিকিউটিভ, আমরা তো এক্সিকিউশন প্রসেসে আছি, যে প্ল্যানগুলো করা সেটা তো আমরা এক্সিকিউট করি আর সেটা আমি ইমপ্লিমেন্ট করি আর কি। তো ইমপ্লিমেন্ট যারা করে তাদেরকে একটু আমলে নেওয়া উচিত যে কী কী ধরনের সমস্যা আমরা এক্সিকিউশন প্রসেসে বা ইমপ্লিমেন্টেশন প্রসেসে ফেস করি, সেগুলো না জানলে কিন্তু পলিসিগুলোকে ঠিকমতো ফরওয়ার্ড করা যায় না। অনেক সময় দেখা যায় পলিসিগুলো অনেকগুলাই আপনার ধরেন অনেক সময় পালনীয় হয় না আর কি। সেদিকে আমাদের লক্ষ্য করা উচিত আমি মনে করি। তা আমি আপনার এই ইদানিং আমি যখনই কোনো সেমিনারে যাবে, যখন সরকারি কোনো পর্যায়ে কোনো বিষয় নিয়ে যাই আর কি, তখন এগুলো বলার চেষ্টা করি যে এটা প্রাইভেট পাবলিক ইয়ের মতো, এটা পার্টনারশিপের মতো। এখন যারা থিওরিটিক্যাল পিপল দেয়ার ফরমেটিং দি পলিসি, দেখা যায় অনেক সময় পলিসিগুলোকে মানে বাস্তবতার সাথে অনেকখানি মিল নেয়, অনেক সময় দেখা যায়। তো সেটা কিন্তু এইসব এরিয়াগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করা সম্ভব, প্রোভাইডেড দ্যাট যদি আমাকে আপনাকে ডাকে ওখানে যে তুমি তোমার কী কী অসুবিধা, যখন তুমি এটা ইমপ্লিমেন্ট করো, যখন এক্সিকিউট করো এগুলো, তোমার কী কী অসুবিধা ফেস করো, সেগুলো যদি আমরা যা পলিসি মেকারে শুনে একটু, তাহলে কিন্তু এই পলিসিগুলো সুন্দর হয় কিন্তু। এটা আমি যেটা এইটা মনে করি আর কি। এইসব যাই হোক, মোটামুটি ধরেন আমি আশাবাদী আর কি। আই এম নট স্পেসিমিস্ট যে ইকোনমি ভালো হবে না, ভালো হওয়ার পথেই আছে মনে করি। তো ব্যাংকের যেগুলো চেঞ্জেসগুলো যেগুলো আসতেছে, কিছু কিছু যেগুলো একটু বেশি হতেছে, ওভার রিয়াকশন অনেক সময় যেতেছে, অনেক সময় হইতেছে। ধরেন এখন এই যদি আপনার হোল প্রসেস ইজ টু স্যালভেজ দি ব্যাঙ্কিং সেক্টর, কাজে সেই ব্যাংকটা স্যালভেজ করতে গেলে আপনি কিন্তু এই সাস্টেন করে কন্টেন করে করতে হবে। এখন যদি আপনি একবারে গলা চিপা ধরেন, তাহলে তো আমরা ব্যাংকিং নিয়ে আমার মনে হয় পরের পর্যায়ে একটু বিস্তারিত আলোচনা করি, আরো ইন ডেপথ ডিসকাশন করবার চেষ্টা করি। মিস্টার মামুন রশিদ, আপনি শুনছিলেন কিছু মানে জেনারেল কথাগুলো বলতে হ্যাঁ, কোর ইস্যু যে মানে কোর জায়গায় টাচ করেছেন মিস্টার আব্দুল হাই সরকার। আমি তো আই নো হিম ফর মেনি ইয়ার্স নাও, মানে অ্যান্ড আই উইশ হিম লং লাইফ। অফকোর্স আমি একসাথে কাজও করেছি একই ব্যাংকে কিছুদিন, এবং আমি মনে করিনি যে ওনার স্নেহধন্য আমি। সো এবং উনি কিন্তু একটা অত্যন্ত লিডিং ইউনিভার্সিটিরও বোর্ড অফ গভর্নেন্সের চেয়ারম্যান ছিলেন, এবং ওখানেও অনেক পরিবর্তন আনার চেষ্টা করেছেন, মূলত টেকনোলজির ড্রিভেন পরিবর্তন, যেটার সাথে আমিও কিছুটা সম্পৃক্ত ছিলাম। সো যেটা ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, অনেক লাইটার নোট, গ্রে হেয়ার ম্যাটার্স। উনি সংক্ষিপ্তভাবে এত সুন্দরভাবে কয়েকটা কথা বললেন, আমার মনে হয় না যে আমি এত সুন্দর করে উপক্রমণিক পর্যায়ে এত সুন্দর করে বলতে পারতাম যে ইয়েস, যেটা আমরা ঐতিহাসিকভাবে সবসময় বলি, এটার কারণে না, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য না, যে রাইট পারসন ফর দ্য রাইট জব অ্যান্ড আইডেন্টিফাইং অ্যান্ড ডিফাইনিং দ্য রাইট জব। জবটা কি আসলে? আমাকে অনেক বছর আগে, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, মানে বিগত সরকারের শুরুর দিকে, আমাকে আমার এক বন্ধু, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাডেট কলেজের বন্ধু, মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ায় একটা বিশ্ববিদ্যালয়, ভালো বিশ্ববিদ্যালয় ইলিনয়তে। সো আমাকে জিজ্ঞেস করেছিল, মামুন, আমাদের দেশের মন্ত্রীদের, হিজ বাংলাদেশের বংশোদ্ভূত, মন্ত্রীদের কোনো জব ডেসক্রিপশন আছে কিনা, এবং হাউ ডু ইউ ডিসাইড অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন হু উইল বি দ্য ইন্ডাস্ট্রি মিনিস্টার, হু উইল বি দ্য ফাইন্যান্স মিনিস্টার, হু উইল বি দ্য সড়ক ও জনপথ মন্ত্রী, এরকম। সো আমি কিন্তু অনেক আমাদের বন্ধুরা যেহেতু মুখ্য সচিব ছিল, যাদের সাথে পড়েছি, ওদেরকে জিজ্ঞেস করেছি, ওরা মুসকি মুসকি হাসতো যে জব ডিসক্রিপশন এগুলো কী কথা বলো। সো এখন এই কারণে ওই যে রাইট পারসন ফর দ্য রাইট জব, এক। দ্বিতীয় হচ্ছে যে আমরা পরিবর্তন চাই। পরিবর্তন চাওয়াটা যদি হয়, ওই যে মাঝে মাঝে আপনি দেখবেন বাস্তব জীবনে, অ্যাগেন লাইটার নোটে বলছি, মাঝে মাঝে আপনি দেখবেন যে মানে ছোটোবেলা যখন আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সো আমাদেরকে ডাকতেন যে ওনার পিঠে চুলকাচ্ছে। সো ওনার পিঠে যখন আমরা চুলকি দেওয়ার চেষ্টা করতাম, যে আই এম বিং দ্য ইয়াংগেস্ট ওয়ান তৎকালে, সো উনি যদি পিঠের উপরের দিকে চুলকাতাম, উনি বলতেন না এটা নিচের দিকে, না ডান দিকে, না বাঁ দিকে, একটু উপরে, কিচ্ছু পারছিস না, এরকম অবস্থা। সো উই মাস্ট বি নোয়িং হোয়ার ইজ দ্য শু পিঞ্চিং, এবং আমার আসলে কোথায় চুলকানিটা, এবং ওখানেই সারা অঙ্গে ব্যথা, মলম দিব কথা হলে একটা পরিবর্তনের কাণ্ডারি সরকার হতে পারে না। তো উনি যেগুলো বললেন, মানে আই উইশ আই হ্যাড সিমিলার কারেজ অ্যান্ড উইজডম অ্যান্ড স্যাগাসিটি লাইক হিম, এত সুন্দরভাবে বলার। তো এখন জিনিসটা হচ্ছে কি, কিছুটা অফকোর্স কিছু কিছু জায়গায় আমরা তো উন্নতি দেখছি।
কারণ উন্নতির এটার জন্য অনেকটা ধন্যবাদ দিতে হবে ওনাদের মতো ব্যবসায়ীদেরকেও, যারা খুব চাপে ছিলেন পলিটিক্যাল গভর্নমেন্টের সময়, মানে নিজের শক্তিতে সব কিছু করতে পারছিলেন না, অনেক কিছু এদিক ওদিক মিলাতে গিয়ে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলছিলেন ভালো ব্যবসায়ীরা, ভালো উদ্যোক্তারা লাইক হিম। তো সেই ক্ষেত্রে কিছুটা হলো তো চাপটা কমেছে, তাই না? এখন ওনারা হয়তো আর একটু সহজভাবে ব্যবসা করতে পারছেন। দ্বিতীয় গুণটা হচ্ছে ওনার একজন ভালো উদ্যোক্তা। ওনার নাম কিন্তু ওই যে মানে মন্দ ঋণের খাতায় দেখি না আমরা, আমি দেখি না অন্তত। তারপরে হচ্ছে উনি মন্দ ঋণ গ্রহীতা না। ওনাদের মতো যারা ব্যবসায়ী আছে ওনাদের কাছে কস্ট অফ ফান্ড ম্যাটার্স, ইন্টারেস্ট যদি একটু কম ধরতে পারতাম ওনার জন্য আমরা, তাহলে ম্যাটার করতো। সেই ক্ষেত্রে আমরা, উনি রপ্তানি শিল্পে আছেন, টেক্সটাইলে, ডিমড এক্সপোর্ট, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের রপ্তানি বেড়েছে 11%, প্রিটি গুড। সেই ক্ষেত্রে আগেও অভিযোগ ছিল যে রপ্তানি প্রত্যাবাসন হতো না, রপ্তানি আয়টা, সেখানে গভর্নর মহোদয় এসে এটা অনেকটা বসে ব্যাংকগুলোর সাথে ওনাদের সাথে বসে বেশ কিছুটা স্ট্রিমলাইন করে ফেলেছেন অনেকের সহায়তা নিয়ে। দ্বিতীয় যেটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের প্রবাসী আয়। সেখানে আমরা বারবার বলছিলাম, ওনারা অনেক সময় সলজ্জভাবে বলছিলেন ব্যাংকের মালিক সম্প্রদায়ের লোক হিসাবে, যে একটি গোষ্ঠী কিংবা পরিবার যেহেতু 6টা ব্যাংক কন্ট্রোল করত এবং তারা কিন্তু ওই রেমিটেন্স পাইটাকে বিরাটভাবে কন্ট্রোল করত। তো তারা আগে লোন দিত চট্টগ্রামে, নোয়াখালীতে ব্রাঞ্চগুলোর মাধ্যমে, হি মাস্ট বি অ্যাওয়্যার অফ ইট। আর ওই ডলারটা, দিনারটা, দিরহামটা, তাই না, এগুলা তারা তাদের এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে, ব্যাংকের শাখার মাধ্যমে গ্রহণ করত, নিত, কিন্তু দেশে রেমিট করতো না। সুতরাং আমরা তখনই বলেছিলাম স্টাডি করে, যদি আমরা ক্র্যাকডাউন করতে পারি ইনফর্মাল চ্যানেলের উপরে, বিশেষ করে একটি গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত 6টি ব্যাংকের উপরে, তাহলে কিন্তু আমরা একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট দেবো, যেটা প্রমাণিত হয়েছে। আবার আমাদের স্টাডি, যেহেতু ইসলামী ব্যাংকগুলোর উপর একটু আঘাত করা হয়েছে, অটোমেটিক কিন্তু একটা ন্যাচারাল গ্রোথ হয়েছে, মানে একটা অর্গানিক গ্রোথ হয়েছে আমাদের রেমিটেন্সে। এই যে আমরা অনেক অতীতকাল থেকে বিশ্বব্যাংক বলেছিল যে হাউ বিগ ইজ আওয়ার রেমিটেন্স পাই, তখন বলা হয়েছিল 40 থেকে 50 বিলিয়ন ডলারের মতো। আজকে আপনি দেখেন, কম কষ্ট করে, জাস্ট এটা ডিসিপ্লিন করে, ইসলামী ব্যাংকগুলোকে একটু সাবধান করে দিয়ে, যাতে ওরা লুটপাট না করতে পারে, তারা যাতে অন্যান্য ভালো ব্যাংকের মতো বিহেভ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেমিটেন্স পাই প্রায় 30% ইনক্রিজ করেছে। এই প্রথমবার অর্থ বছরে আমরা 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যেটা আমাদের একটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল এই সরকার আসার আগেও 2 বছর যাবৎ লিকুইডিটি ছিল না। আমরা এয়ারলাইন্সের রেমিটেন্স করতে পারতাম না, শিপিং কোম্পানিকে পেমেন্ট করতে পারতাম না, বিদেশি ব্যাংকের প্রফিট রেমিট করতে পারতাম না, বিদেশি কোম্পানির টেকনিক্যাল ফি রেমিট করতে পারতাম না। একটা অনেক বদনাম করিয়ে ফেলছিলাম। নতুন নতুন বিনিয়োগকারীরা কি বিনিয়োগ করব ভাই, ওনারা এলসি খুলবে, ডলার পায় না। তারপরে ব্যাংকগুলা ট্রেডিং করা শুরু করেছিল, আমি ডলার দিতে পারি, 128 টাকা দিতে পারবেন কিনা, আবার বাংলাদেশ ব্যাংক চাপাচ্ছিল। এই যে বিভিন্ন কিছু থেকে আপাতত মুক্তিটাই কিন্তু আমাদেরকে অনেক কিন্তু স্পেস ক্রিয়েট করে দিয়েছে। সেইটা আবারও প্রমাণ করে উনি যে সুন্দর স্যাগাসিটি নিয়ে বললেন যে আরও যদি রিফর্ম করতে পারতাম আমরা, আরও যদি রাইট জায়গায় যারা জানতো যে টেক্সটাইল সেক্টরের প্রবলেমটা গার্মেন্টস সেক্টর থেকে কী ধরনের ভিন্নতর, গার্মেন্টস সেক্টরের প্রবলেমটা হসপিটাল সেক্টরের সাথে কিভাবে ভিন্নতর, হসপিটালের প্রবলেমটা ফার্মাসিউটিক্যালের প্রবলেমের সাথে কী ধরনের ভিন্নতর, আরও বেশি যদি লোক আমরা পেতাম যাদের স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা রয়েছে, স্থানীয় পর্যায়ের দক্ষতা রয়েছে, বিচক্ষণতা রয়েছে। উনি এত সুন্দরভাবে বলেছেন, আমি আর কিছু অ্যাড করার মতো পাচ্ছি না, তাহলে আরও ভালো হতো। আর চতুর্থ যে কথাটি উনি বলেছেন সেটা তো সকলের কথা, বাংলাদেশ নিয়ে যারাই ভাবে সেই স্বাধীনতার পর থেকে, যে আমাদের সুশাসন, আমাদের শিক্ষার গুণগত মান উন্নয়ন, আমাদের মধ্যে সরকারি কর্মকর্তাদের মধ্যে, জনপ্রতিনিধিদের মধ্যে ন্যূনতম জবাবদিহিতা সৃষ্টি করা, তারা যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন, যাদের দ্বারা মানে নির্দিষ্ট হয়েছেন, সিলেক্টেড হয়েছেন, তাদের স্বার্থটা রক্ষা করা। এবং লাস্টে যেটা উনি বলেছেন, যেই সমস্ত প্রতিষ্ঠান সাধারণের স্বার্থ, তারপরে ব্যক্তি বিনিয়োগকারীদের স্বার্থ,
জনগণের স্বার্থ রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা যাতে নিজ নিজ কাজগুলো যদি করে, অটোমেটিক কিন্তু আমরা একটা বেনিফিট পাবো ইকোসিস্টেম ইমপ্রুভমেন্টের। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আস্তে আস্তে যেই সমস্ত দেশ, যেই সমস্ত বিনিয়োগকারী দেশ কিংবা গোষ্ঠী আগেও বলতো যে ঠিক আছে, হোয়াই ইউ আর টু মাচ টকিং অ্যাবাউট ইলেকশন, তারা কিন্তু ইদানিংকালে ইনক্লুডিং জাপান, জেট্রো, জাইকা, তারাও কিন্তু বলা শুরু করেছে, IMF, তারাও কিন্তু মনে করছে যে একটা স্মুথ পলিটিক্যাল ট্রানজিশন হলে বোধহয় ভালো হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের নেইবারদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সত্যিকার অর্থে একটি মানে অভিজ্ঞতা লব্ধ, অভিনব, উদ্যমী একটা চেষ্টা করা উচিত প্রফেশনালদের মাধ্যমে। কারণ আমরা এমন পর্যায়ে চলে যেতে চাই না এই শত্রুতারা চলে যাক, যাতে করে আমরা অলরেডি আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু সাফার করছে। আপনি হয়তো দায়ী করতে পারবেন আমাদের প্রতিবেশী দেশকে, বাট রিয়েলিটি ইজ তাদের সিদ্ধান্তগুলো ইদানিংকার অলরেডি স্টার্টেড টু পিঞ্চ আওয়ার বিজনেস সিরিয়াসলি। এখন আমরা ওদের নিন্দা প্রস্তাব আনতে পারি, ওদেরকে ঘৃণা করতে পারি, কিন্তু আমাদের ব্যক্তি ব্যবসাকে যদি আমরা ডেভেলপ না করতে পারি, প্রোটেক্ট না করতে পারি, ওনাদেরকে যদি স্বার্থ রক্ষা না করতে পারি, যারা এমপ্লয়মেন্ট জেনারেটিং কমিউনিটি, আমরা তো অনেক চিন্তা ভাবনা করে স্বাধীনতার পরে এই 54 বছরে সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হয় মরহুম জনাব সাইফুর রহমানকে, যিনি প্রাইভেট সেক্টর গ্রোথের মূল প্রবক্তা ছিলেন। ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, আমি জানি উনি অন্তত অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন মরহুম সাইফুর রহমান সাহেবের সাথে। সো সেই ক্ষেত্রে এই প্রেক্ষিতে যে ব্যক্তি খাতের যারা কর্মসংস্থানমূলক উদ্যমী উদ্যোক্তা রয়েছেন, তাদের জীবনটা যদি আমরা আরও সহজ করতে না পারি, আরও যদি আমরা ওনাদেরকে যদি মূলধন সহায়তা না দিতে পারি, ওনাদেরকে যদি ঋণ সহায়তা না দিতে পারি, আজকে দেখেন আপনি আমাদের ইন্টারেস্ট রেট এত বেড়েছে, এই রেটে ঋণ নিয়ে মানুষ কিভাবে টাকা ফেরত দিবে? আমরা দেখছি বিভিন্ন কমিটিতে কাজ করতে গিয়ে আপনি জানেন যে মানে ছোট ছোট উদ্যোক্তারা অনেকে ঋণ খেলাপি হয়ে যাচ্ছে শুধুমাত্র উচ্চ সুদের হারের জন্য। তারপরে তো তারল্য সংকট এগুলা। সো এখন উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন, রপ্তানি বেড়েছে, প্রবাসী আয় বেড়েছে, তারল্য বেড়েছে, কিন্তু ঋণকে এসএমইদের জন্য আরও সহনশীল করা, সহজসাধ্য করা, উদ্যোক্তাদের জন্য সহজসাধ্য করা, তরুণ উদ্যোক্তাদেরকে আরও সহায়তা করা, এসএমইদেরকে সহায়তা করা এবং সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে এবং আর্থিক ব্যবস্থাপনায়, বিশেষ করে এমনকি সরকারের আর্থিক ব্যবস্থাপনায় অপচয় কমানো, সরকারের বাজেট ব্যবস্থাপনায় অপচয় কমানো। আপনি জানেন সরকারের বাজেটের একটা বিরাট অংশ চলে যাচ্ছে, মাত্র বাজেট পাস হয়েছে, পরিচালনগত ব্যয় নির্বাহে, এবং আমাদের এত হাজার হাজার কোটি টাকা বাজেটের এখনও পর্যন্ত ভালো লোকের সরকার থাকার পরেও বিভিন্ন আলোচনায় উঠে আসছে প্রচুর অপচয় হচ্ছে, প্রচুর অবক্ষয় হচ্ছে। এগুলো আমরা কিভাবে যদি কমাতে না পারি, ওনাদের জীবনকে যদি আরও সহনশীল উৎসাহ না দিতে পারি, ওনাদের কাছে যদি আরও টাকাকে সহজলভ্য করতে না পারি, ওনারা কিভাবে উৎপাদনের চাকাকে সচল রাখবেন? সো মিস্টার আব্দুল হাই সরকার, আপনি শুনছিলেন, এর সঙ্গে কিছু বলবার থাকলে নিশ্চয়ই বলবেন, বাট আমি ব্যাংকিং খাত যেটা নিয়ে আপনাকে থামিয়ে দিয়েছিলাম আমি, এবং মিস্টার মামুনুর শুধু উল্লেখ করলেন, একটু ডিটেলসে বুঝতে চাই যে আসলে পরিস্থিতিটা কি। নানা রকমের বার্তাই আছে নানা মহল থেকে, কিন্তু একসময় এই ভাইব্রেন্ট খাত এখন আসলে কোথায়? মামুন সাহেব তো সমস্ত মোটামুটি ধরেন, মানে ইন জেনারেল হি হ্যাজ কাভার্ড অলমোস্ট অল দি সেক্টরস, আমি যেটা বলতে চাচ্ছি আর কি। তো ব্যাংকিং সেক্টরের বর্তমানে যে অবস্থাটা আমি মনে করি সেটা নাজিকে বলতে হবে। যাই হোক, তারপরেও যেহেতু আমাদের একটা মানে এখন সুন্দর একটা মানে নতুন একটা গভর্নর এখানে বসছেন, প্লাস ফাইন্যান্স অ্যাডভাইজারও ওয়ান টাইম অ্যাজ দি গভর্নর, তো সঙ্গত কারণে সে অলসো কোয়াইট কনভার্সেন্ট উইথ দি ব্যাঙ্কিং সেক্টর, কোনটাতে ভালো হবে না হবে। আমি যেটা বলতে চাচ্ছি আপনার, এখন ধরেন আমাদের প্রায় 60টা ব্যাংক, 60টা ব্যাংকের ছিল, এখন কোথায় একটু বেড়েছে, লিটারালি অ্যাকচুয়ালি এই 20-25টা ব্যাংক মোটামুটি ধরেন কাজ করে যাচ্ছে এখন। তো তার ভিতরে হয়তো 10-12টা ভালো করতেছে, আর ওগুলো একটু কিছু কিছু লিম্পিং করতেছে আমি মনে করবো। তো কোম্পানির যে মার্জিং প্রপোজাল উইথ 4টি ইসলামিক ব্যাংক,
আরও একটা 5টা ইসলামী ব্যাংক না সহকারে। তো সেগুলো তো একটা স্টেপ তো অবশ্যই মানে I have to appreciate the initiatives of the Bangladesh Bank to merge those banks together and make a one strong Islamic bank আমি মনে করি। তবে যা কিছু করতে চান কেন, যত টাকা ইনজেকশন যাই করেন না কেন ব্যাঙ্কিং সেক্টরের ভিতরে, যত ব্যাংকে টাকা দেন না কেন, যদি একটা না বিশ্বাস সৃষ্টি হয়ে যায় এদের ভিতরে, ডিপোজিটের ভিতরে, ডিপোজিট দ্য মেইন সোর্স অফ ফান্ডিং অফ দি প্রাইভেট সেক্টর ব্যাংক। তো সেখানে ডিপোজিটটা না বিশ্বাস হলে তখন কিন্তু আপনি ওগুলোকে ওই ডিপোজিটে ফিরে নিয়ে আসা ওই সমস্ত ব্যাংকে কঠিন ব্যাপার, কিন্তু ইটস নট এ ইজি জব। কেননা আপনার কনফিডেন্সটা বড় জিনিস আর কি। আমরা 3টা ফ্যাক্টর তো বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার ডিপোজিটর, শেয়ার হোল্ডার প্লাস কাস্টমার। এই 3টা সেগমেন্টে আমরা কাজ করি ব্যাংকে এই সার্ভাইভের জন্য। তো ব্যাংক হয়তো আমরা ঠিক আছে, কিন্তু আমার যে ফাইনাল ফান্ড কস্টটা সেটা তো কম থাকতে হবে। যেটা মোহন সাহেব বললেন যে কস্ট অফ মানি ইজ ভেরি হাই। আমাদের একদম প্রায় 13.5% মানে প্রাইভেট সেক্টর ব্যাংকে প্রায় 13%, 12.5% ইন্টারেস্ট আর কি। এটার কিন্তু মেইন কারণ হচ্ছে আপনার গভর্নমেন্ট বরোয়িংটা কিন্তু পেপার এখানে রেসি করে। আর যেমন ট্রেজারি বন্ড, গভর্নমেন্ট বন্ডে খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে, প্রায় 12.5%। ইটস এ নেগেটিভ নিউজ ফর দি লিকুইডিটি মার্কেট ফর দি বরোয়ার্স। কারণ আপনার ব্যাংক সার্ভিস যেখানে খুব সিকিউরিটি ইনভেস্টমেন্ট, ইজি ইন্টারেস্ট পাচ্ছি আমি, তখন সঙ্গত কারণে দিল লাইবার দেয়ার ফান্ড টুয়ার্ডস বিভিন্ন বন্ডস অ্যান্ড ট্রেজারি বন্ডস করবে আর কি। তো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স দেখলে তখন তো আপনার কষ্ট হাই হয়ে যায় অনেক, এবং লট অফ রিস্ক ইনভলভ, যেখানে সিকিউরিটি নেই কোনো, যখন তখন ডিফল্ট করতে পারে। কাজে ব্যাংক তো দে অপ্ট ফর ইনভেস্টিং ইন বন্ড, গভর্নমেন্ট বন্ড, সিকিউর বন্ড, যেখানে কোনো চান্স নাই টাকাটা হওয়ার। তো এইভাবে কিন্তু আপনার এই ভালো এইসব হাই ইন্টারেস্ট দেওয়ার জন্য, যেমন হাই ইন্টারেস্ট দেওয়া মানে টু টেক মানি ফ্রম দ্য মার্কেট, ইট মিনস ইনডাইরেক্টলি ইট ইজ অ্যাফেক্টিং দি লিকুইডিটি সিচুয়েশন। অন দি কন্ট্রারি, বাজেট ডেফিসিটটা তো করার জন্য ম্যাক্সিমাম ব্যাংক হিসেবে প্রায় 1 লাখ প্রায় 20,000 টাকার মতো বোধহয় এবারই করবে, 20,000 কোটি টাকার মতো আপনার দে উইল বরো ফ্রম দি এই ব্যাংক মানে ব্যাংকিং সেক্টর এতে ব্যাংক থেকে। তো এটা একটা জিনিস। আর ট্রেজারি বন্ডে যেভাবে ভালো ইন্টারেস্ট পাচ্ছি, সিকিউরিটি ইন্টারেস্ট আর কি, ধরেন সিকিউরিটি ইনভেস্টমেন্ট, তো সঙ্গত কারণে এটা ট্রিমেন্ডাসলি এটা এফেক্ট দি লিকুইডিটি সিচুয়েশন। এই সিচুয়েশন আপনার ফান্ড কস্টটাতে বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আপনার ওই বড়োয়ার যারা ইন্ডাস্ট্রিয়াল বড়োয়ার বা কমার্শিয়াল বড়োয়ার, তো তারা তো আপনার সার্ভে করে বসে যাদের জন্য আর কি। কাজে ইন্টারেস্ট একটা সহনীয় পর্যায়ে থাকা দরকার আমি মনে করি। তাহলে আপনি লিকুইডিটি ইমপ্রুভ করতে হলে তো আপনার গভর্নমেন্ট বন্ডটা কমাতে হবে। যেমন বন্ডে ইনভেস্টমেন্ট, বন্ডের শুড নট মেক দি বন্ড দ্যাট অ্যাট্রাক্টিভ, ইউ নো। এটা কি আগের ট্রেন্ডই আছে, মানে বিগত সরকারের আমলে এই যে গভর্নমেন্টের একই অবস্থা আছে। কাজে ব্যাংকে তো আপনার সিকিউরিটি ইনভেস্টমেন্ট, যেখানে কোনো ডিফল্টের কোনো চান্স নেই আর কি। তো এই জিনিসটা খুব একটা নেগেটিভ আর কি, ধরেন স্টেপ আমি মনে করি। ইট ইজ নট যে গভর্নমেন্ট তো মোটেই বড় করবার তা না, কিন্তু বড়টা পেরে যাচ্ছে মনে হয়। ডেফিসিট ফাইন্যান্সিং এত বেশি করতে হয়, অ্যান্ড প্রাইভেট সেক্টর দ্য অনলি সোর্স নাও টু আর কি মানে বড় মানি। আর সরকারি ব্যাংকগুলো তো দুরবস্থা, তাদেরকে প্রায় 7-8% per year they have ডিফল্ট লোন। কাজে এই অবস্থায় তো আপনার সরকারি ব্যাংকগুলো তো মোটামুটি লিম্পিং করতে মনে করি আমরা, যেসব স্পেশালি ধরেন জনতা, রূপালী, অগ্রণী, এত অবস্থা ভালো না থাকবে একটা। আর প্রাইভেট সেক্টর যেহেতু, যেটা মামুন সাহেব বললেন যে ওই একটা ফ্যামিলি 5টা ব্যাংক সে মালিক নিয়ে কয়েকজন মিলে পুরো ব্যাংক সেক্টরকে মধ্যে বহু টাকা নিয়ে গেছে এখান থেকে। এখন আগে রিমিটেন্স তো আসতো না, যেহেতু এই হুন্ডি মার্কেট ওয়াজ সো গুড, তার জন্য আমার রিমিটেন্স ফ্লোটা অনেক কমে গেছিলো। কিন্তু যখনই আপনি হুন্ডি মার্কেটে পড়ে গেল, তখন কিন্তু রিমিটেন্স বাড়া শুরু হয়ে গেছে। এখন তো রিমিটেন্স, এখন তো মানে বায়ার নাই তো ফরেন এক্সচেঞ্জের, মানে হুন্ডি যারা করতো কিনিতে যারা ডিফল্টেড, মানে যারা ফটোলেন যারা প্র্যাকটিস করতো তারা তো এখন তার কাছে টাকাও তো এখন নাই। আগে ব্যাংকের টাকা চুইসে নিয়ে গিয়ে ওখানে ইনভেস্ট করতো বিভিন্ন বা বেনামে সব টাকাটাকে। যেমন আমাদের কোনো একটা লোক 350 বাড়ি করছে ইয়েতে, মানে লন্ডনে, টাকা নিয়েছে কই থেকে? টাকা নিয়েছে ব্যাংক থেকে, সব বিভিন্ন নামে নিয়ে গেছে, টোম ডিক এভাবে নাম করে টাকা সব কেন ব্যাংকের তো ম্যানেজমেন্ট তারাই ছিল, সেটাকে ধরেন অ্যাপ্রুভাল দিয়ে তারা টাকাগুলো নিয়ে গেছে আর কি। এখন তো ধরেন অল অফ দেবার এক্সপান্ডিং, তো অনেক টাকা তো কিন্তু আউটফ্লো হয়ে গেছে। ওইটাকে ফিরে আনার কঠিন ব্যাপার, যেটা ওই দিকে একদম বলতেছিল যে আপনার
আপনি তো ইয়ে টাকা ফেরত আনবেন, সিঙ্গাপুর থেকে ফেরত আনবেন, মালয়েশিয়া থেকে ফেরত আনবেন, লন্ডন থেকে ফেরত আনবেন, দুবাই থেকে আনবেন, কিন্তু ওখানে তো রেসপেক্টিভ গভর্নমেন্টের পলিসি আছে তো। আর যে ব্যাংকের টাকাগুলো আপনি রাখছেন তাদেরও পলিসি আছে, তাহলে তো ইচ্ছা করলে তো আপনাকে চালিয়ে দিতে তারা স্বীকার করবে না তো। কাজে এটা একটা লেন্দি প্রসেস এটাগুলো ফিরে আনা। তারপরেও আমি মনে করি যে প্রচেষ্টা চালাতে হবে যাতে আনা যায় এগুলোকে। যেমন আপনার যেসব ব্যাংক লিঙ্ক করতেছে, এখন আপনি এবার পলিসিটা দেখলাম যাদের যেটা আপনার প্রভিশনটা বেশি তাদেরকে ডিভিডেন্ড দেওয়া বন্ধ করে দিয়েছে, মানে ডিভিডেন্ড একবার রেস্ট্রিক্ট করে দিয়েছে আর কি। তো বিং বিএবি চেয়ারম্যান আই অলসো রিকোয়েস্টেড দি গভর্নর দ্যাট একবারে বন্ধ না করে, ইফ ইভেন দি ব্যাংক ওয়ার লিম্পিং, দে হ্যাভ মেড 500 কোটি টাকা, তো 10% এবারেও ডিভিডেন্ড অ্যালাউ করে দেন। কারণ ইফ ব্যাংক ক্যানট সার্ভাইভ উইদাউট দি কনফিডেন্স অফ দি ডেপোজিটার্স অ্যান্ড শেয়ার হোল্ডার যা কিছু বলেন না কেন, তো সেখানে যদি আপনি একবারে নেগেটিভ করে দেন একবারে যে না ডিভিডেন্ড দেওয়াই হবে না, একবারে দেবেন না আপনি, তখন সঙ্গত কারণে যারা ওখানে শেয়ারে যারা শেয়ার হোল্ডার, যারা ওখান থেকে বিভিন্ন বেনিফিট নিয়ে কিছু পাওয়ার জন্য ইনভেস্ট করছে ওখানে, তারা তো দেখুন গোটা স্টক মার্কেট অ্যান্ড সেল দো শেয়ারস, স্টক মার্কেটগুলো সিরিয়াসলি এফেক্টেড। তো আমি বলছিলাম তো আপনার এই 500 কোটি প্রফিট করলে আপনি 50 কোটি টাকা দেন, ডিভিডেন্ড অ্যালাউ করে দেন, 2% 3% দরকার না হয়, অ্যাটলিস্ট পজিটিভ একটাই এলো, পজিটিভ কন্ট্রোল আমি বলবো করে। এখন আপনি পুরো নেগেটিভ করে দিলেন তো তখন ওই যে সব ব্যাংক অলরেডি সাফার করতেছে, এদের সেলফেস করতে গিয়ে তো আপনি সেলফ করতে পারবেন না তখন, কেন তখন শেয়ার হোল্ডার দেখে লুজ ইন্টারেস্ট। কেন শেয়ার হোল্ডারের মধ্যে ধরেন এই 5,000 টাকা ইনভেস্টমেন্ট, 10,000 টাকা ইনভেস্টমেন্ট, বহুত আছে এরকম গরিব মানুষ যে বছরের শেষে আমি এই ব্যাংকের 10% আমি ডিভিডেন্ড পাবো। এখন ডাইরেক্টররা কীভাবে চলাফেরা করছে ওকে যদি কনসিডারেশন নেন তাহলে তো আপনার এটা ঠিক আছে ডিভিডেন্ড না দিলেন, কিন্তু ওই সমস্ত ছোটো ছোটো ইনভেস্টার যারা ছোটো ছোটো শেয়ার হোল্ডার তারা তো সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। আমি রাজি করতে পারিনি, পরে রাজি হয়নি। আমাকে কিছু দিলে তাহলে আপনার স্যালভেজ করার সুবিধা হবে, মানে ইউ টেক নেগেটিভ অ্যাকশন ইন পজিটিভ ফর্ম, কিছু পজিটিভ থাকলো আর কি, তাহলে আপনার ওদের করে সার্ভাইভ করার সুবিধা হবে অ্যান্ড দে উইল বি রাইটলি সলভেস্ট। আপনি একবার নেগেটিভ করে দেন পুরো না 1% রিটার্ন দিতে পারবে না, তখন যাদের শেয়ার আছে তাদেরকে মার্কেটে গিয়ে লস দিয়ে বিক্রি করে দেবে, সেগুলো এই ব্যাংকে টাকা রাখা যাবে না বা এখানে ইনভেস্টও করা যাবে না। তো এগুলো তো একটু নেগেটিভ একটু পলিসিগুলোকে বিভাগ করলে ভালো হয়ে ধরে, ধরেন কিছু কিছু অ্যালাউ করে দেওয়া উচিত, যাতে সাপও মারলাম লাঠি দিয়ে ভাগলো না। তো এই জিনিসটা কিন্তু আমরা মনে হয় আমি চেষ্টা করলাম, কিন্তু আমি করতে পারিনি, যেহেতু আমি আমার বিদেশে ট্রাভেলে ছিলাম ওই সময়, যেহেতু বিএবির চেয়ারম্যান, যখন সব ব্যাংক যদি ডিভিডেন্ড না দিবে তখন তো আমাকে ধরবে তখন। আই কেম অ্যান্ড ট্রাইড ভেরি হার্ড টু স্কুইজ আউট সাম সর্ট অফ ডিভিডেন্ড দ্যাট ইজ 2%, 5%, 10% যাতে বলা যায়, যাতে যারা ইনভেস্টার ব্যাংকে তারা যেন একটু পজিটিভ অ্যাটিটিউড থাকে যে না এবার কেউ দিতে পারে না, পরে দিতে পারবে, কিন্তু মোটেই দিলাম না, দেন ইট সিরিয়াসলি নেগেটিভলি ইম্প্যাক্টেড দি শেয়ার হোল্ডার, যারা জেনারেল পাবলিক শেয়ার হোল্ডার যারা। তো এগুলো একটা ব্যাপার, কিন্তু মানাতে পারিনি। তারপরেও দু একটা রাজি হয়েছেন গভর্নর সাহেব, তারপরে তো বললাম যে একবারে একসঙ্গে এইভাবে না নিয়ে ইন এ প্লিজ টেক দি অ্যাকশন ইন এ সাস্টেনেবল ম্যানার, রাতারাতি চেঞ্জ করতে গেলে তখন সমস্যা হয়ে যাব, দি সেক্টর উইল সাফার। তো এখন দেখা যায় কী হয় দাঁড়ায় এখন। আর উনি যে পদক্ষেপটা নিয়েছেন 5টা ব্যাংকে মার্জিং করে একসাথে, সেটা সাসপেন্ড করতে আমাদের ইউরিগর ডিপোজিটার সাপোর্ট অলসো, শেয়ার হোল্ডার সাপোর্ট দরকার আছে, কিন্তু কথা তো হবে না। তো ডিপোজিটার কতটুকু পজিটিভ থাকবে টু ইনভেস্ট দেয়ার মানি ইন দ্য নিউ ব্যাংক কামিং আপ ইন স্পাইট অফ আদার ব্যাংকস অলরেডি ইন অপারেশন, যেখানে ভালো ব্যাংক রয়ে গেছে অনেক। তো সেখানে কিন্তু জবটা খুব টাফ হবে মনে হয়, আমার কাছে মনে হয়, পার্সোনালি আই ফিল দ্যাট। হয়তো আমার ভুল হইতে পারে। সো এই জায়গায় মিস্টার মামুনুর সাথে যে প্রসঙ্গগুলো আসলো এবং অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা, যেমন রুগ্ন ব্যাংক মার্জিনের কথা উনি বলছেন, রুগ্ন শিল্প, মন্দ ঋণ এবং পাচার হয়ে যাওয়া অর্থ এবং সেটা ফেরত আনা বা পাচারটা বন্ধ করা, এই ইস্যু, এই 4টে ইস্যু যদি কীভাবে রিজলভ করবার উপায় কি করবার? জি, উনি সুন্দর বলেছেন। প্রথম কথা হচ্ছে যে সকল ব্যাংক একই নিক্তিতে মাপা উচিত না। উনি যেটা বলেছেন, ব্যাংক আছে 62টির উপরে, শিডিউল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, তার মধ্যে আমরা 10-15টির নাম শুনতে পারি। গভর্নর মহোদয় গভর্নর হওয়ার আগে, এখন গভর্নর হওয়ার পরেও উনিও বলছেন যে ভালো ব্যাংক হাতে গোনার মতো, যারা ভালো ডিভিডেন্ড দিতে পেরেছে তা না, তারা ভালো ব্র্যান্ডও, যাদেরকে অনেকটা চোখ বন্ধ করে ডিপোজিটাররা, ক্ষুদ্র থেকে মাঝারি থেকে বড় ডিপোজিটাররা বিশ্বাস করে, এবং তাদের শেয়ার প্রাইস বিং ট্রেডেড ইন দ্য ক্যাপিটাল মার্কেট ওইটাও ভালো, এবং গভর্নেন্সের জন্য ওরা বিভিন্ন সময় পুরস্কার পেয়ে থাকে। এই ব্যাংকগুলো ছাড়া
বেশ কিছু ব্যাংকের কিন্তু অবস্থা বেশ খারাপ। আপনি জানেন ইতিমধ্যে টাকা ছাপিয়ে 53,000 কোটি টাকা দেওয়া হয়েছে রুগ্ন ব্যাংকগুলোকে। অর্থনীতির আমরা আগে বলতাম যে ইন্টারেস্ট রেট কমানো যাচ্ছে না, কারণ ইনফ্লেশন কমানোর জন্য সুদের হারকে, আমরা যারা ইকোনমিক্স পড়েছি, সুদের হার একটু বাড়িয়ে রাখা হয়, এটাই সনাতনী ধারার ট্রিটমেন্ট হয়, অস্ত্র। কিন্তু আমরা দেখেছি সুদের হার বাড়িয়েও কিন্তু আমরা খুব একটা মানে মূল্যস্ফীতির উপরে পজিটিভ প্রভাব আনতে পারিনি। দ্যাট মিনস মার্কেটের অন্যান্য অ্যাক্টাররা মোর অ্যাগ্রেসিভলি কাজ করছে রাদার দ্যান ইন্টারেস্ট রেট ইটসেলফ বিং দ্য আইডেন্টিফাইড কালপিট, হলেও আসলে মানে অরিজিনাল কালপিট মানে ইন্টারেস্ট রেট না। সেই ক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে ইন্টারেস্ট রেটটাকে কিছুটা মুক্ত করা হবে, স্পেশালি ছোট, ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য। দ্বিতীয়, উনি যেটা বলেছেন যে যারা দুর্বল ব্যাংক, যারা ডিভিডেন্ড দিতে পারছে না, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি ভুল হতে পারি যে একটা মেসেজ দেওয়া যে ভালো ব্যাংক এবং খারাপ ব্যাংকের মধ্যে পার্থক্য করা, এবং ভালো ব্যাংকগুলোকে আমি পুরস্কৃত করতে চাই, খারাপ ব্যাংকগুলোকে একটা মেসেজ দিতে চাই। উনি যথার্থই বিএবির প্রেসিডেন্ট হিসাবে উনি সকলকে দেখবেন, সব বেবিকে একদিক থেকে দেখবেন, কিন্তু একজন ক্ষুদ্র সামান্য পর্যালোচক কিংবা বিশ্লেষক হিসাবে আমরা মনে করি বিভিন্ন দেশে ভালো ব্যাংক এবং খারাপ ব্যাংকের মধ্যে পার্থক্য করাটাই সমীচীন। এটা দ্বিতীয় উত্তর। তৃতীয়, উনি একটি অনেকক্ষণ বলেছেন, সেটা হচ্ছে যে পাচারকৃত অর্থ আনা। এটা অত্যন্ত সুন্দর দুটি কথা বলেছেন, দ্যাট স্পিক্স অফ হিজ উইজডম অ্যাগেন। যে যখন সিঙ্গাপুরে টাকাটি গিয়েছে, ওনারা যখন ডিপোজিট নেন, ওনাদের ব্যাংকে যখন আমার অ্যাকাউন্ট থাকে, ওনারা আমার অ্যাকাউন্টটা খোলার সময় কিন্তু দুইটা জিনিস করেন। একটা করেন KYC, নো ইউর ক্লায়েন্ট, আমার ব্যাকগ্রাউন্ড, কোত্থেকে টাকা পাই। আরেকটা করেন TP, ট্রানজ্যাকশন প্রোফাইল, আমার আয়ের সাথে ওনারা রিকনসাইল করেন। তো আমার আয় একজন ব্যাংক কর্মকর্তা হিসাবে যদি হয় 6 অঙ্কের আয় মাসে, তো আমি যদি শুরু করি প্রতিদিন 6 অঙ্কের টাকা জমা দেওয়া, এবং সেটার মধ্যে যদি অনেকটুকু হয় ক্যাশ, তাহলে কিন্তু ওনারা ট্রানজ্যাকশন প্রোফাইল অনুসারে আমাকে ধরার কথা, সেটা বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করবেন, নিয়ম মাফিক সাসপিশাস ট্রানজ্যাকশন রিপোর্টিং। এটাও কঠিন করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক। সুতরাং এখন যখন সিঙ্গাপুরে যে টাকাটা জমা দিয়েছে, ওই ব্যাংকের কিন্তু আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নাই। সিঙ্গাপুর ইজ এ ভেরি রেসপেক্টেড মানি সেন্টার, ফাইন্যান্সিয়াল সেন্টার। সো তাদের ওখানে যখন টাকাটা ঢুকেছে, নিঃসন্দেহে একটা নিয়মকানুন মেনেই ঢুকেছে, যেভাবেই ঢুকানো হোক না কেন। সুতরাং হঠাৎ করে যা সিঙ্গাপুরের কোনো ব্যাংকে বলা এখানে পাচারের টাকা আছে কিনা, ওই ব্যাংক সহজে রাজি হবে, কারণ তার অর্থ ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে সিঙ্গাপুরের, এটার সাথে তো সরাসরি সাংঘর্ষিক। এটা যে আমি DBS ব্যাংক, আমি AML মানিনি, আমি KYC করিনি, আমি TP দেখিনি, ট্রানজ্যাকশন প্রোফাইল, এটা তো তারও তো গ্লোবাল র্যাঙ্কিংয়ের সাথে জড়িত। বাংলাদেশের কতই ডিপোজিট থাকতে পারে, DBS ব্যাংকের হয়তো ডিপোজিট হচ্ছে এককভাবে মানে বিলিয়নস অফ ডলার্স। তো সেই ক্ষেত্রে একই বিষয় দুবাইতে আস্তে আস্তে ওরা স্ট্রিক্ট করেছে। দুবাইতে হয়তো ব্যাংকগুলো স্ট্রিক্ট করতে চায় না, কিন্তু ইউএইর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের সম্পর্ক, ব্যাংক অফ ইংল্যান্ডের সম্পর্কের কারণে তাদেরকেও ডিসিপ্লিন আনতে হয়েছে। তৃতীয়, মালয়েশিয়ান ব্যাংকগুলো ইতিমধ্যে আমরা দেখেছি ইদানিংকালে ক্রাইসিসের পরে তারাও একটা দে হ্যাভ গন থ্রু সাম কাইন্ড অফ রিফর্ম, রেস্ট্রিকটিভ রিফর্ম। ইউকের ব্যাংক কিছুটা লিবারেল ছিল, কিছু কিছু ব্যাংক। আর এটা কিন্তু অনেকটুকু ব্যাংকিং চ্যানেল দিয়ে না গিয়ে যখন রিয়েল এস্টেট ক্রাইসিসে পড়ে গেল ইউকেতে, সরাসরি রিয়েল এস্টেট ব্যাংকগুলা, অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলা সরাসরি ট্রানজ্যাকশনে চলে গেছে। তো এটা এখনও কিন্তু প্রমাণিত না যে এই যে 350 বাড়ি কিনলেন জনৈক অভিযুক্ত ব্যক্তি, সেই ক্ষেত্রে উনি টাকাটা কিভাবে লেনদেন করেছেন। সুতরাং এটা কি কিছুদিন আগে আপনি দেখতে পারবেন বিলাতের বড় বড় ব্যাংকগুলোর চেয়ারম্যানকে এনে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তাদের ইন্টারভিউ করেছে। সো দিস ইজ এ ভেরি আই ওপেনিং ইন্টারভিউ। আমরা যারা জীবনের একটা সময় অডিট করেছি, জীবনের একটা সময় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে সাবমিশনের জন্য সিনিয়রদের প্রস্তুতিমূলক পেপারগুলো তৈরি করে দিয়েছি। সুতরাং আমরা জানি যে দে হ্যাভ টু গো থ্রু all the high street banks, big banks, they have to go through serious quizzing and screening. So এত সহজ না টাকাটা ঢোকা। টাকাটা যেভাবে ঢুকুক
ওই দেশের ব্যাংকগুলোর জন্য টাকাটা হচ্ছে হালাল টাকা, মোস্ট অফ দেম। সুতরাং হালাল টাকা আপনি যদি মারাত্মকভাবে ঝাঁকি না দেন, আইনগতভাবে আনাটা খুব কঠিন। উনি লাস্ট কথাটার সাথে আমি আরও একমত, সেই লক্ষ্যে আমাদের দমে গেলে হবে না, আমাদের প্রমাণ করার চেষ্টা থাকতেই হবে এটা গরিব মানুষের টাকা দুর্নীতি করে কিছু সংখ্যক ব্যক্তি, সরকারের আনুকূল্যপ্রাপ্ত ব্যক্তি কিংবা রাজনৈতিকভাবে শক্তিশালী ব্যক্তি অন্যায় করে গরিবের হকটা চুরি করে গিয়ে ওই বিদেশি ব্যাংকে রেখেছে। ওইখানে বিদেশে যেমন প্রমাণ করতে হবে আমাদের উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে, তদ্রূপ আমাদের বিচারক মণ্ডলীকে সাথে নিয়ে, আমাদের আইনজীবীদের সাথে নিয়ে, আমাদের দক্ষ সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে, আমাদের স্থানীয় মানে ভাবেও প্রমাণ করতে হবে যে এটা দুর্নীতির টাকা, এটা অন্যায়ের টাকা, এটা সরকারের অনুকূল্যপ্রাপ্ত দুষ্ট লোকদের টাকা। সো দুই দিকেই প্রমাণ করতে হবে। তো উনি তো সুন্দরভাবে বলেছেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ওনার সাথে তো আমি শুরুতেই একমত হয়েছি যে আমরা যদি সহজ শর্তে তারল্য বাড়াতে না পারি, টাকাটা যদি সহজলভ্য করতে না পারি, শুধু বড়দেরকে টাকা দিলে হবে না। আপনি দেখেছেন কিছুদিন আগে এসএমই ডিভোর্স ছিল আন্তর্জাতিক, সেখানে দেখানো হয়েছে আমাদের পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের সত্যিকার অর্থে ক্ষুদ্র খাত হচ্ছে 22% প্রায় পুরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে। আর যদি আমাদের ব্যাংকের এসএমই লোন ধরি আমরা, 62% লোন হচ্ছে এসএমই। তো ওদেরকে বঞ্চিত করে শুধুমাত্র যদি আমরা তেলা মাথায় তেল দিই, এবং সরকার দুইটা মারাত্মক কথা বলেছেন। আমি যতদূর জানি উনি অর্থনীতি পড়েন নাই, কিন্তু উনি অর্থনীতিবিদদের অলমোস্ট ভাত মেরে ফেলতেন যদি আরও সিরিয়াসলি এগুলো বলতেন। যে একটা বলেছেন উনি ট্রেজারি বিলের রেট। আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম ডেইলি স্টারে আমার কলামে, যে জাহাজ সবচেয়ে নিরাপদ হচ্ছে পোতাশ্রয় হারবারে, বাট এই কারণে কিন্তু জাহাজ তৈরি করা হয় নাই। জাহাজকে তৈরি করা হয় উত্তাল সমুদ্রে গিয়ে সে ঝড় জঞ্চা পেরিয়ে তার গন্তব্যে পৌঁছে দিবে, মালকে, পণ্যকে কিংবা নাবিককে। সুতরাং এটা কথা যে শিপস আর সেফেস্ট ইন দ্য হারবার, বাট দিস ইজ নট হোয়াই শিপস হ্যাভ বিন মেড ফর। সুতরাং ব্যাংকের প্রধান কাজ হচ্ছে ঋণ দিয়ে, ভালো লোককে ঋণ দিয়ে, সত্যিকার উদ্যোক্তাকে ঋণ দিয়ে, সত্যিকার নিডি উদ্যোক্তাকে ঋণ দিয়ে, যে ঋণের টাকাকে মাল্টিপ্লায়ার ইফেক্টে পরিণত করে সত্যিকার অর্থনীতিতে ক্ষুধার্ত খাতগুলোতে সঞ্জীবনী সুধা প্রবাহমান করবে। আমি সরকারকে ট্রেজারি বিলের রেট 12.5% আমি ইনভেস্ট করলাম, এটা কিসের রিস্ক? পৃথিবীর বিভিন্ন দেশে যদিও সরকার ইটসেলফ ক্যান বি রিস্ক, আমি এখানেই বলেছি যে ইউনিলিভারের তুলনায়, প্রক্টর অ্যান্ড গ্যাম্বারের তুলনায় পৃথিবীর অনেক আফ্রিকান দেশের সরকার, এশিয়ার অনেক দেশের সরকারের ক্রেডিট রেটিং কিন্তু কম। সুতরাং কিন্তু আপাত অর্থে সাধারণ মানুষ কি মনে করে, ভাই সরকার ইজ রিলেটিভলি সেফার। কিছু কিছু ব্যাংক দেউলিয়ার পর্যায়ে চলে গিয়েছে, মাননীয় গভর্নর নিজেই বলেছেন। সো সেই ব্যাংকগুলোর তুলনায় তো অবশ্যই সরকার ইজ মাচ মোর সেফার। কিন্তু সরকার এইটার জন্য তো সরকার না, সরকারের প্রধান সাংবিধানিক দায়িত্ব কি? দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, এই দুইটার করার জন্য বিনিয়োগের প্রবাহকে সহজাত করা। আমাদের দেখেন আপনি বিনিয়োগ সহজাত হচ্ছে না। তো এই কারণে এত কিছুর পরেও আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত এই যে তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, তাদের জন্য টাকা পাওয়াটা সহজলভ্য হবে। এই ব্যাংকগুলার এত বেশি মন্দ ঋণ, তাদের তো ক্রেডিট ক্রিয়েশন পড়েছি আমরা অর্থনীতিতে। স্যারও কমার্স ফ্যাকাল্টির লোক ছিলেন, কিন্তু অর্থনীতি নিঃসন্দেহে পড়েছেন। সেখানে আমরা এই যে ক্রেডিট তো ক্রিয়েট করতে পারতেছি না, নতুন টাকা তো ঋণ দিয়েছি, টাকার ফেরত আসে না আমার কফারে। তো মন্দ ঋণ আদায়, এটাকে আমরা আরও কিভাবে সহজাত করতে পারি, আরও কিভাবে কুইকেন করতে পারি, আরও কীভাবে স্ট্রং করতে পারি, সেটাও কিন্তু ফ্যাক্টর। যেই ব্যাংকের নাকি মন্দ ঋণ 30%, 40%, সে কীভাবে কস্ট অফ ফান্ড কমাবে বলেন আপনি? তার তো 10% ডিপোজিট নিলে বিকজ অফ দ্যাট 30% ব্যাড ডেট, যেটা টাকাটা ফেরত আসতেছে না, তার তো ইন্টারনাল ক্যাশ জেনারেশন হচ্ছে না, নতুনভাবে যে ঋণ দিবে সে। তো সেই ক্ষেত্রে
10%-এর আবার 30% হচ্ছে 3%। সো 13% তার কিন্তু ইন্ট্রিনসিক কস্ট অফ ফান্ড হয়ে যায়। যার নাকি ইন্ট্রিনসিক কস্ট অফ ফান্ড 13%, সে কীভাবে 15-20%-এর নিচে লোন দিবে? আবার 15-20%-এ যে নাকি ঋণ নিবে, সে হচ্ছে ভাই আমার 40% ঋণ দেন, তাও ঋণ দেন, ঘুষ নিয়ে ঋণ দেন, তাও ঋণ দেন, কারণ ডিপ ইন টু হিজ মাইন্ড হি নোজ এই টাকা সে ফেরত দিবে না। তো যেই লোক টাকা ফেরত দিবে না, তার সে তো ইন্টারেস্ট রেট ইনসেনসিটিভ, ইনইলাস্টিক ডিমান্ড তার। কিন্তু আমি যদি ভালো একটা উদ্যোক্তার থেকে টাকা ফেরত চাই, তাকে আমার ঋণ দিতে হবে, সে যাতে অন্য লোকের সাথে কম্পিট করতে পারে। যেই লোকের মার্জিন খুব কম, ধরেন আমরাও গার্মেন্টসের কথা বলি, টেক্সটাইলের কথা বলি, ফার্মাসিউটিক্যালসের কথা বলি, বড় বড় সেক্টরগুলোতে মার্কেট ইজ সো কম্পিটিটিভ। নেট মার্জিন 5% করা, নেট ইন্টারেস্ট রেট 14% দেওয়ার পরে ইট ইজ সো টাফ। উনি কিভাবে ডিভিডেন্ড দিবে বলেন, অন্য কাজ না করে? আমাদের এখানে প্রচুর মার্জার অ্যাকুইজিশন হচ্ছে না, প্রচুর অফ ব্যালেন্স শিট ট্রানজ্যাকশন হচ্ছে না। খালি ব্যাংকের প্রধান কাজ কি জানেন? ওনারা নতুন নতুন ব্রাঞ্চ খুলতো, আমি ওনাদের সাথে দু একটা জায়গায় গিয়েছি, ব্রাঞ্চ ম্যানেজারদের জিজ্ঞেস করা হতো, নতুন ব্রাঞ্চের ম্যানেজার, স্যার আমি 100 কোটি টাকা, ধরেন নরসিংদী রায়পুরায় নতুন একটা ব্রাঞ্চ হলো, ব্রাঞ্চ ম্যানেজার কীভাবে কৃতিত্বের লাভ করতো যে আমি 100 কোটি টাকা স্যার ডিপোজিট এনেছি। পরে উনি যখন আমাকে বলতেন যে কত রেটে ডিপোজিট না আনলো, আমরা দেখলাম কি ওই যে পাশের ব্যাংকের যে ডিপোজিটটা ছিল 11%-এ, ওই নতুন ম্যানেজার গিয়ে নতুন ব্রাঞ্চ খুলবে, চেয়ারম্যান সাহেব আসবে, ফিতা কাটবে, সে যায় 13% অফার করে ওভারনাইট ডিপোজিটটা নিয়ে এসছে ওই ব্যাংক থেকে। এটা তো ব্যাংকিং না। ব্যাংকিং হচ্ছে সেবার মান উন্নত করে, প্রোডাক্ট ডাইভার্সিটি করে, নতুন নতুন মানে সেবা পণ্যের জন্ম দিয়ে, তাই না, আমরা ব্যাংকের আয় বাড়াবো এবং সত্যিকারের ভালো গ্রাহকদের গ্রাহক সেবার মান উন্নত করে, মন্দ ব্যাংকের সাথে আমার ব্যাংক যে আলাদা, আমার ব্যাংক যে ভালো ব্যাংক, সেই ক্ষেত্রে এটা প্রমাণ করব। জি, মিস আব্দুল হাই সরকার, আপনি শুনছিলেন এবং মন্দ ঋণ খেলাপি ঋণের যতবার আলোচনা করেছে এর আগে, আপনি সবসময় আমার যতদূর মনে পড়ে যে আইন কানুনের কথা, দুর্বলতা, আইনি দুর্বলতার কথা, জুডিশিয়ারির প্রসঙ্গ টেনেছেন যে কীভাবে আসলে এই প্রক্রিয়াটাকে হেল্প করে। আমার এক্সপিরিয়েন্স এই ব্যাঙ্কিং সেক্টরে, আমি তো প্রায় ইনভলভ 30 years। মামুন সাহেব তো আমাদের কোনো সময় অ্যাডভাইজার ছিল, আমাদের ঢাকা ব্যাংকেরও ছিল কোনো সময়। তো আমি যেটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখলাম আর কি, আপনার এই মন্দ ঋণ যে হয়েছে, বন্ধ যে সৃষ্টি যে হয়েছে, এটা কিন্তু শুরুতে সৃষ্টি হয়েছে একবার, যখন গভর্নমেন্ট স্টার্ট অ্যালাউইং প্রাইভেট সেক্টর ব্যাংক, তখন থেকে কিন্তু শুরু হয়েছে। কারণ শুরুতে কিন্তু আপনার বেসিক্যালি কোনো রেগুলেটর ছিল না ওই সময়, যা খুশি তাই করতো আর কি। যে প্রাইভেট ব্যাংক ধরেন এলসি ছাড়া মাল নিয়ে আসতো, চিটাং পরে আসার পরে ধরেন এলসি হইতো আর কি, তখন মাল্লা ছাড়া নিয়ে আসতো। এটা তো ওই সময় ছিল তখন কিন্তু রেগুলেটর ওয়াজ নট ভেরি মানে স্ট্রং, এই কোনো রকম রেগুলেটর ছিল আর কি ওই সময়। তারপরে এই সময় তো ঘটনাগুলো ঘটার পরে কিন্তু রেগুলেটর হ্যাজ বিকাম ভেরি স্ট্রং নাও। কিন্তু যা ঘটনা তো ঘটে গেছে অলরেডি সেগুলা। কারণ সেগুলোর জন্য ধরেন যারা ভালো উদ্দেশ্য নিয়ে ব্যাংক সেক্টর আসছে, ব্যাংক করার চেষ্টা করছে আর কি, তারা এখন এফেক্টেড হয়ে গেছে ওই সমস্ত ক্যারি ওভার যে সমস্ত ক্লাইমেটিগুলো। ধরেন প্রথম দিকে দেখা গেছে আপনার চিটাগাং যখন এই শিপ ব্রেকিংটা ছিল, তখন শিপ ব্রেকিং কিন্তু আপনার এই একটা ক্রেজ হয়ে গেছিলো প্রত্যেক ব্যাংকের, হাউ টু ফাইন্যান্স দি শিপ ব্রেকার টু মানে ক্রিয়েট টু মেক মানে কুইক মানি। তো এইভাবে করে কিন্তু আমাকে অনেকে জাম্পড ইন্টু ফাইন্যান্সিং দি শিপ ব্রেকার চিটাগাংয়ে। এরকম করে কিন্তু প্রথম দিকে একবারে 1-2-3 বছর একবারে মানে পাগল হয়ে যেত ফাইন্যান্স করার জন্য। এনে শিপ ব্রেকার কাম ইমিডিয়েটলি গভর্নমেন্ট ব্যাংকটা আনতো। এগুলো করে চিটাগাং রিজনে তো আমাদের যে ডিফল্ট লোন আছে, তারপরে আপনার অলমোস্ট 40% চিটাগাংয়ের আমাদের ব্যাংকে তো একই অবস্থা। এবং যেগুলো যে সমস্ত লোক টাকা নিয়েছে আমাদের কাছ থেকে সব তো পলাতক এখন। যেমন ধরেন ওই RL শিপিং একটা আছে লস্কর, আরেকটা আছে ইভেন ওইটা আপনার যে কী বলে এটাকে হাবিব গ্রুপ, এটা ভালো করছে গভর্নমেন্টের প্রতি, হ্যাভ বিন ডুইং ভেরি গুড এবং কোয়াইট ফেমাস আর কি। তো তারা সব এই ডিফল্ট করে, সব লন্ডন ডিফল্ট করে। আবার হাবিব গ্রুপের যারা যে সম্পত্তি যেগুলো আছে এগুলো সব ওই কী বলে ওটাকে ওই অক্ষ প্রপার্টির মতো আর কি, অক্ষ করে দিয়ে গেছে প্রপার্টিগুলো। ইচ্ছা করলে ফ্যামিলি যেগুলো মেম্বার ওটা ই করতে পারবে না, ক্যানট হ্যান্ড ওভার টু ক্যানট সেল আর হ্যান্ড ওভার। দেখুন আমরা যখন অ্যাটাচ করতে গেলাম, আমরা দেখলাম যখন একবার অক্ষ করে গেছে যে ওটা অ্যাটাচ করা যায় না আইনে আর কি। কিন্তু ওরা তো সব পলাতক, ছেলে
মেয়ে বউ সব দের অ্যাবসকন্ডিং নাও, এটা RL শিপিংয়ের অ্যাবসকন্ডিং, তারপরে ওই আরও কতগুলো আছে আপনার, এরা সব পালা চলে গেছে দেশ থেকে আর কি। তো এইভাবে এটা এগুলো রিয়েলাইজ হচ্ছে না এখন। আর আমি মনে করি যে যখন যে নাম্বার অফ ডিফল্ট লন যতগুলো আছে বাংলাদেশে, আমি মনে করি তার 70% করা সম্ভব যদি গভর্নমেন্ট আইনগুলো যদি একটু কড়াকড়ি হইতো আর কি। যদি ফ্রিকুয়েন্ট অ্যালাওয়েন্স অফ লিড, তো মানে আমি রিড করে 6 মাস করে পরিশ্রম করে একটা পজিশন নিয়ে আসলাম টু অ্যাডজাস্ট প্রপার্টি, তখন গিয়ে রিড করে রিড করে স্টে অর্ডার নিয়ে আসলাম। আবার আমরা একটা প্রপার্টি করতেছিলাম, মানে অলমোস্ট বিরাট বেশ বড় প্রপার্টি, তাতে আমি রিয়ালাইজ আবার ধরেন ফ্রম দিস রেসপেক্টিভ কাস্টমার অ্যাটলিস্ট আমাদের 70% টাকা আমাদের রিয়ালাইজ হয়ে যেত। তারপর সব টেট নিয়ে গেছি ভাঙার জন্য চিটাঙে, বাড়িটা দখল করার জন্য আর কি, সব করতে ডিগ্রি নিয়ে। ঢাকা থেকে একটা ফোন গেল ডিসির কাছে, ডিসি বলে না এটা আপু বন্ধ রাখা বাদ, তাই 10টার সময় যখন টেক ওভার করবো আর কি, চলে গেল ওটা আজকে বন্ধ আর এখন যাওয়া জানি আমাদের এখন, মানে আমাদের গভর্নমেন্টই মেইন বাধা হয়ে যায় ওই সময় দেখা গেল, ওই সময় ডিউরিং দ্য আর্স্টওয়াইল গভর্নমেন্ট আর কি। তো এখানে দেখা যাচ্ছে আইন ফাঁক ফুকরে এখনও রয়ে গেছে। আর যে পরিমাণ আমাদের ডিফল্ট লোন, সেখানে আমাদের তো অর্থনৈতিক আদালতে একটা না, অন্তত ঢাকা শহরে 10টা থাকা উচিত মিনিমাম, চিটাগাং এরকম থাকা উচিত, যাতে ওই অনেক মানে সব কেসগুলো ট্রায়াল করে। এখন তো আমি ওর তো অনেক সিরিজ হবে আর কি কেস, দেন কোনটা অ্যাডজাস্ট করবো, একটা অ্যাডজাস্ট করতে আগে এই ডেট ডিভাইড ডেট পড়ায়, সব পয়সা দিয়ে ডেট ফেলায় যায়, মানে সিদ্ধান্ত কোনোটাই হয় না। তো এইসব ব্যাপারে যদি গভর্নমেন্টের শক্তিশালী হয় একটু, আর রিট যদি আমি অ্যালাউ না করে আগের মতো, যেমন রিট নিয়ে আসলাম আমি করে নিয়ে আসলাম, আমি 6 মাস পিছিয়ে গেলাম আবার টু রিকভার মাই ডিফল্টেড লোন, আবার 6 মাস সেটা করে আবার গেলাম, আবার রিট নিয়ে গেল, কন্টিনিউয়াস প্রসেস টু অ্যালাউ ইট টু দি ডিফল্টেড কাস্টমার। আবার দেন ফিউজিটিভ যারা দেশটা চলে গেছে এখান থেকে পালায়া, তারপর প্রপার্টি আপনি অ্যাডজাস্ট করতে গেলেন, তখন ওখান থেকে মানে কেউ ওরা নিজেদেরই পাঠায় আর কি, লিগাল অ্যাডভাইজার পাঠা দেয়, লিগাল পার্সন গো টু দি কোস্ট অ্যান্ড কন্টিনিউ দি কেস, মানে তারা একটা বিদেশ থেকে একটা দে অ্যাপয়েন্ট রিপ্রেজেন্টেটিভ লিগাল প্র্যাকটিশনার, উনি যেমন কেসটা কী করে রিড করে নিয়ে আসলো, বাট হিজ এ ফিউজিটিভ, পালা চলে গেছে এখান থেকে। সেখানেও হি এনজয় দি সেম রাইট দেন দি গাইজ হু আর স্টেইং হিয়ার, ফিজিক্যাল যারা এখানে আছে তারা যে সুবিধা পাচ্ছে অনেক সুবিধা পাচ্ছে। তো এটা একটু কথা বললো কোনো, এটা যদি পার্লামেন্ট আগে ঠিক চেঞ্জ করতে, অর্থাৎ যদি ঠিক করেন আপাতত বসাতে, তাহলে তো আমরা অনেকটা টাকা পেয়ে যাই, অনেক প্রপার্টি আমরা অ্যাটাচ করতে পারি, কিন্তু পারতেছি না তোমরা সেটা। এখন কোর্টে গেলে এবারে সে তার লোক মানে অ্যাপয়েন্টেড পার্সন ইজ অ্যাডভোকেটিং ফর হিম অর কনসিডিং হিজ কেস ইন দি কোর্ট, তখন অটোমেটিক লিখে ডিগ্রি, তখন আবার বন্ধ করা যায়, তখন 6 মাস পিছিয়ে গেলাম আবার। এইভাবে কিন্তু আপনার কালেকশন হচ্ছে না। যদি সরকারি আইনগুলো যদি আপনি ফাঁক ফোকরটা যদি কমা যেত, একটু যদি উইকনেস যেগুলো আছে এগুলো যদি একটু সরকার যদি শক্তিশালী হইতো, শক্তিশালীভাবে অ্যাকশন নিত, তাহলে কিন্তু আপনার টাকা অনেক কালেকশন হয়ে যেত। কারণ অনেক প্রপার্টি আমরা জানি যে খালা ফুবু নামে দিয়ে রাখছে, সব খালার নামে 10তলা বিল্ডিং, ফুবুর নামে 20তলা বিল্ডিং, টাকা পাইলে কুহু। আসলে যে ডিফল্টার সে করছে এগুলো আর কি, ইন অর্ডার টু কিপ ইট মানে দূরে রাখার জন্য, যাতে লিগেলে আমি তাকে ধরতে না পারি আর কি। কিন্তু এগুলো ধরা উচিত, এগুলো দিকে আমি খালাক প্রথমে শুধু টাকাটা কই পাইছো, ফুবু তুমি টাকাটা কই পাইলে, তারপরে সে লোক টাকাটা তুমি কই পেলে, এগুলো যাচাই করতে গেলে তো ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাবে। আমাদের একটা ডিফল্টার আছে আপনার, তার গুলশানে 3টা বাড়ি আছে, গুলশান এভিনিউতে 3 কমার্শিয়াল বিল্ডিং, এটা ইমাজিন, কিন্তু ধরার উপায় নেই, বিভিন্ন ব্যানামে সব রেখে দিয়েছে আর কি। কোর্টে কেস করে এটা আমার প্রপার্টি না, আমার তার প্রপার্টি আনতে এসে বলে, তখন তো প্রশ্ন ওটা যে তখন তার ফলোইং অ্যাকশনটা কী হবে, তখন ওই ফুপুকে ধরা তুমি টাকা কমেছো এই বিল্ডিং করার জন্য, তখন তো বিল্ডিং করার ধরতে পারি, তখন তো বলতে হবে আমি AXY যেটা টাকাটা আমি পেয়েছি আর কি, তখন তো ধরা পেয়ে গেলো সে তখন। তো এগুলো একটু যদি অ্যালাউ করা অ্যালাউ করতে গেলে সরকার, তাহলে আমি মনে করি সরকারি পলিসিগুলো যদি শক্তিশালী করা হয়, তাহলে অনেক ডিফল্ট চলে আসবে, এটা সম্ভাবনা, এটা আমাদের নিজে দিয়ে এক্সপিরিয়েন্সে। এবং 80% ডিফল্টারকে আপনার উইলফুল ডিফল্টার, আর 20% হ্যাঁ বাস্তবতার খাতিরে বা মানে সিচুয়েশন চেঞ্জের ললেসনেস বিভিন্ন ধরনের সব ইয়ের জন্য হয়তো তার ডিফল্টার হয়ে গেছে, কিন্তু 80% ওকে ইন্টেনশনাল ডিফল্টার, যেগুলোকে সাইজ আপ করতে সরকারি আইনগুলো শক্তিশালী করা দরকার, বিসাইড আওয়ার মানে ইনিশিয়েটিভস টু রিকভার দি ডিফল্টেড মানি, এটা করা হয়, কিন্তু সরকার তো সেভাবে তো ওই
হয়তো টেলিফোন নয় বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে এটাই করা হচ্ছে কিন্তু, এবং এই সমস্ত প্র্যাকটিস কি ইদানিং শুরু হয়েছে মনে হতেছে আমার মনে হচ্ছে। আর এখানে আপনার ইম্পর্টেন্ট সেগুলো কি করা অ্যাড্রেস করা বাদ দিয়ে ছোটো ছোটো সব ডাইভার্সন করার চেষ্টা করা হচ্ছে আর কি। যেমন 11-12 জন স্ট্রং বিগ ডিফল্টার, ওইগুলোকে ঠিকমতো ধরার জন্য চেষ্টা না করে এই ছোটোখাটো মানুষ এটা বাড়ি করছে মধ্যে একটা এটা জিনিস আছে ওটা আছে, এগুলো ধরার জন্য পাগল হয়ে গেছে আর কি, আর কোনো কাজ নাই। আর বিদেশে বাড়িতে ম্যাক্সিমাম তো গভর্নমেন্ট অফিসিয়ালের ম্যাক্সিমাম, এবং সেখানে তো ওইগুলো হাতাহাতি করছে। কিন্তু এখন যে এসালম আরও বড় বড় যেগুলো সব ডিফল্টের লোক টাকা ব্যাংকে নিয়ে গেছে, চুষে নিয়ে গেছে, এখন ধরা বাদ দিয়ে গেলে এগুলো তো বেশি কনসেন্ট্রেট মোর ইন ইম্পর্টেন্ট ইস্যুস দেন ডাইভার্সন রিভাইভ করা হচ্ছে বিভিন্নভাবে। ডাইভার্সন করে যেটা মেইন ইস্যু সেটাতে আমরা উই আর ডিবেটিং ফর দ্য মেইন ইস্যু, তখন সমস্যাগুলো হয়ে যায় আর কি। কাজে এগুলোকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, কোন কাজটা আগে করবো কোনটা পরে করবো, তাহলে এগুলো করা সুবিধা কিন্তু অ্যাড্রেস করা। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে সমস্যা হচ্ছে ওটাকে ডাইভার্সন, ওটাকে হাত না দিয়ে বন্ধ করে চলে যাচ্ছি আমরা। কাজে কোনোটাই হচ্ছে না ফাইনালি। কাজে এইসব ব্যাপারে সরকারের পলিসিগুলো একটু কনক্রিট হওয়া উচিত এবং সিচুয়েশন বুঝে কাজটা করা উচিত, যেভাবে এইগুলো সুন্দরভাবে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। মিস্টার মামুন রশিদ। না, আমি তো একমত, প্রায়োরিটাইজ করা এটা অর্থনীতির ক্ষেত্রে যেমন সত্য, ব্যবসার ক্ষেত্রে যেমন সত্য, যে ডু নট মানে ওপেন আপ টু মেনি পেন্ডোরাস বক্স, এটা ইংরেজিতে বলা হয়। অর্থনৈতিক ব্যবস্থাপনা এটা সত্য এবং সব জায়গায় প্রায়োরিটাইজ করা উচিত। আমার জীবনে আমি অনেক কিছু চাই জীবনে, কিন্তু আমার এই ক্ষুদ্র জীবনে এত কিছু করে যেতে পারবো? এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন সত্য, সমাজের ক্ষেত্রে সত্য, রাষ্ট্রের ক্ষেত্রে সত্য। এই জন্যই ওনার সাথে আমি সম্পূর্ণ একমত যে প্রায়োরিটাইজ করা উচিত। আর বৃহৎ অতীতে পত্রিকার শিরোনাম হয়েছে বেশ কয়েকটা গ্রুপের কাছে বৃহদাংশের মন্দরিন মানে রয়ে গেছে। সো তাদেরকে কিভাবে আমরা আরও রিং ফেন্স করতে পারি, তাদের টাকাটা কিভাবে আদায় করতে পারি, এবং আদায়ের ক্ষেত্রে সৎ উদ্যোক্তা আর মানে দুষ্ট উদ্যোক্তার সাথে কিভাবে পার্থক্য করব, সেই ক্ষেত্রে এই গভর্নর মহোদয় অবশ্য চেষ্টা করছেন যে উদ্যমী সৎ নিষ্ঠাবান উদ্যোক্তারা তাদেরকে একটু সহায়তা করা, যাতে উৎপাদনের চাকাকে সচল রাখা যায়। এটাকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে বড় বড় মন্দরিন এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেক্ষেত্রে অভিনবভাবে আমাদের কাজ করা শুরু করতে হবে। অতীতের অস্ত্র, ভোতা অস্ত্র কাজে লাগিয়ে কাজ হবে না। এটা আমি সংক্ষিপ্তভাবেই ওনার কথা বলতে চাই। আর সামগ্রিকভাবে যদি আপনি বলেন আর্থিক খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা, কিংবা নতুন নতুন প্রোডাক্ট আনা, সেবা পণ্য আনা, আর্থিক খাতের যারা কাণ্ডারি তাদের দক্ষতা বৃদ্ধি করা, সেখানে প্রযুক্তির বিনিয়োগের প্রয়োজন রয়েছে। এখানে সাইবার সিকিউরিটি একটা মেজর ইস্যু, ফরেন্সিক অডিট একটা মেজর ইস্যু। আমরা লোন দিয়েছি, আমরা ঠিকই বোর্ডে লোন দেই, ওনার সাথে মিলে লোন দিয়েছি, পরে দেখা গেছে কি যে তথ্যের মিল নেই। পরবর্তীকালে যেই সিকিউরিটি কোলাটেরালকে ধরে কোভেনেন্ট বিবেচনা করে আমরা ঋণ দিয়েছিলাম, ওই কোভেনেন্টগুলো মানা হয় নাই, শর্তগুলো না মেনে পরে আমরা 1 বছর পরে দেখলাম আরে ওটা তো মন্দরিন হয়ে গেছে। যখন আমরা খোঁজ নিলাম দেখা গেল কি আমরা যে বলে দিয়েছিলাম ওনার পার্সোনাল গ্যারান্টি নিবে, ওনার বাড়িটাকে মানে কোলাটেরাল হিসাবে নিবে, পার্সোনাল গ্যারান্টি মাস্ট বি ব্যাকড বাই মানে হার্ড কোলাটেরাল, এগুলা নিল না। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা অনেক বড় বড় ঋণ দেখছি, আমরা নিজেরাই ভাবি এখন যখন পর্যালোচনা করছি যে এত বড় বড় ঋণ নিল কীভাবে একটা লোক। তো সেইখানে সামগ্রিকভাবে একটা সিস্টেমের মধ্যে প্রবলেম আমরা কিছুটা আমাদের কাছে চোখের সামনে এসে পড়ছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, উনি তো কোর্ট শক্তিশালী করার কথা বললেন এবং কোর্ট বাড়ানোর কথা বললেন, অর্থনীতি আদালত। সেই সাথে সামগ্রিকভাবে যদি রাজনীতিতে সরকারের ব্যবস্থাপনায় যদি জবাবদিহিতা না আসে, আর্থিক খাতে কীভাবে জবাবদিহিতা আনবো? ওই যে উপর থেকে ফোন আসছে, আমরা তো অনেক আমরা এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের কাছে দেখতে পেয়েছি সম্যক দৃষ্টিতে যে উপর থেকে ফোন আসলো, ট্যাক্সটা মাফ হয়ে গেল। তো উনি যে ওনার ট্যাক্সটা আদায়ের জন্য আমরা পাগল পার, কিন্তু আমার কাছ থেকে ট্যাক্সটা নেওয়ার জন্য উপর থেকে ফোন আসলে ভিন্নতর ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি কমাতে না পারি, সামগ্রিকভাবে যে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা জবাবদিহিতা না আসে, তাহলে তো আমরা
আর্থিক খাতে শুধু জবাবদিহিতা আমি নিশ্চিত করতে পারবো না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং মিস্টার আব্দুল্লাহ সরকার, অসংখ্য ধন্যবাদ আলোচনা অনুষ্ঠান করতে। দর্শক, আমরা কথা বলছিলাম অর্থনীতি নিয়ে, এবং ভঙ্গুর অর্থনীতির এক ধরনের নিঃশব্দ পথ চলা, কোনো কোনো ক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে, বাট হতাশার জায়গা এখনও পর্যন্ত প্রচুর, এবং সেটা নিরসন করবার জন্য দুজনেই বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং সেটার জন্য একটা ভালো নির্বাচন দরকার। যতক্ষণ পর্যন্ত জনপ্রতিনিধিত্বশীল সরকার বা নির্বাচিত সরকার না থাকছে, ততক্ষণ পর্যন্ত দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহ পাবেন না। এর বাইরে অনেকগুলো কথা ওনারা বলেছেন, যেমন ওনারা বলেছেন যে সরকার একটা প্রধান কাজ রাষ্ট্রের দারিদ্র্য বিমোচন করা, কর্মসংস্থান করা, এবং তার জন্যে বিনিয়োগ নিশ্চিত করা এবং বিনিয়োগের পরিবেশ তৈরি করা, সেখানটাতে একটা বড় ঘাটতি ওনারা দেখতে পান। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানোর আরেকটা বড় সমস্যা বাংলাদেশে অনেক সময় ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক বিবেচনা থেকে বিভিন্ন দায়িত্বে বিভিন্ন জনকে বসানো হয়। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, জবাবদিহিতার প্রশ্ন, আইনের শাসন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা বড় ল্যাকিংস আছে। ব্যক্তি খাতের উদ্যোক্তাদের জীবনটাকে কীভাবে সহজ করা যায়, সেই জায়গায় আমার একজন অতিথি মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন। এবং সব বিলিয়ে যেটা মূল কথা, সেটা হচ্ছে যে এই যে মন্দ ঋণ, আমরা রুগ্ন ব্যাংক, রুগ্ন শিল্প, নানা বিষয় নিয়ে কথা বলছি, বা ব্যবসা বাণিজ্যের যে অচল অবস্থা, এই জায়গাগুলোতে সরকারের পলিসিগুলো, একটা তো পলিসি থাকতে হবে, পলিসির সাপোর্টটা খুব জরুরি, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে পলিসিগুলো স্ট্রং একটা অবস্থা থাকা, শক্তিশালী থাকা, এবং সেগুলো ইমপ্লিমেন্টেশনও যথাযথ ব্যবস্থা, সেই জায়গায় একটা বড় দুর্বলতা আমরা সব সময় দেখতে পাই। সব বিলিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, তাদের দিকে মনোযোগ দেবার কথা বলেছেন। সেখানটা তো একটা বড় দুর্বলতা আমরা লক্ষ্য করি। সব কথার শেষ কথা যেটা দুজনেই মনে করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণটা নিশ্চিত করতে হবে, এবং সেটা একটা নির্বাচনের মধ্য দিয়ে, অবশ্যই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অনিশ্চয়তা কিন্তু কোনোভাবেই কাটবে না। নির্বাচন হলেই সব ঠিকঠাক হয়ে যাবে সেটা মনে করবার কোনো কারণ নেই, কেননা যে ব্যবস্থাগুলোর কথা ওনারা বলেছেন নিশ্চিত করা দরকার, সেগুলো দিকে আসলে নির্বাচিত সরকারকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার সবার জন্য শুভকামনা।